বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে মারা গেলেন। খবরটি গোপন রাখা হলো কেন? মৃত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এলেন চীনের রাষ্ট্রদূত। ২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন জানালেন কৃষ্ণ নন্দী। সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে চায় ৮ দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে আলোচিত নাম বেগম খালেদা জিয়া, কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে তার শারীরিক অবনতি, হাসপাতালকে ঘিরে অস্বাভাবিক নীরবতা এবং বিএনপি নেতাদের সীমিত তথ্য সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক রহস্যময় পরিস্থিতি। আজ আমরা তুলে ধরছি সেই ঘটনাগুলোর ধারাবাহিকতা যেগুলোকে কেন্দ্র করে জন্ম নিয়েছে আলোড়ন, প্রশ্ন আর নানান গুঞ্জন। ২৩ নভেম্বর রাতের ঢাকা। হঠাৎ করেই বেগম জিয়ার শারীরিক অবনতি। দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানালেন তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ বহু জটিল রোগে ভুগছেন। অবস্থা সংকটাপন্ন, অত্যন্ত জটিল। এরপর থেকেই হাসপাতাল ঘিরে দেখা দিতে থাকে অস্বাভাবিক কঠোর নিরাপত্তা। বিএনপির সিনিয়র নেতারা হাসপাতালে পৌঁছালেও কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছিলেন, আমাদের হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা বেগম জিয়াকে দেখতে পাচ্ছি না। দলের ভেতরেই তখন জন্ম নেয় সন্দেহ। কেউ মনে করতে শুরু করেন পরিস্থিতি হয়তো তাদের জানানো হচ্ছে না পুরোপুরি। হাসপাতালের ভেতরে যারা ছিলেন কিংবা যেসব নেতৃবৃন্দ বাইরে থেকে পর্যবেক্ষণ করছিলেন, তাদের অনেকেই মনে করেন কিছু একটা গোপন করা হচ্ছে। পরপর কয়েকদিন তথ্যের অস্বাভাবিক সীমাবদ্ধতা, অস্বচ্ছতা সব মিলিয়ে গুজব ছড়িয়ে পড়ে। ৩০ নভেম্বর রাত ১১:২৮ বেগম খালেদা জিয়া মারা গেছেন এমন কথাও ছড়িয়ে পড়ে দলীয় অনানুষ্ঠানিক সূত্রে, কিন্তু অফিসিয়ালি নিঃশব্দ, কেউ কিছু বলছে না। বিএনপির নেতা আক্রজামান রঞ্জনের মন্তব্য আরও বিতর্ক জন্মায়। তিনি বলেন, মানুষ যদি মারা যায় সেটা আমরা ঘোষণা করতে পারি না, ঘোষণা করবে পরিবার বা চিকিৎসক। যতক্ষণ তারা না বলছে আমরা বলবো না। এই বাক্যটাই যেন নতুন করে প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে কি এমন সত্য আছে যা প্রকাশ করা যাচ্ছে না? তারেক রহমান দেশে ফিরলে তবেই অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে, কারণ দলীয় নেতাদের মতে হঠাৎ মৃত্যু সংবাদ প্রকাশ পেলে দেশে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই যুক্তির উপর ভিত্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরও এক দাবি, খবরটি নাকি ইচ্ছে করেই গোপন রাখা হয়েছে। হাসপাতালের ভেতরে যেসব রাজনৈতিক ও পরিচিত ব্যক্তিত্ব গিয়েছেন, তাদের অনেকেই প্রকাশ্যে কিছু বলতে না পারলেও অভ্যন্তরীণ আলোচনায় অনেকে মানছেন তিনি হয়তো আর নেই, কিন্তু ঘোষণা আসেনি। চিকিৎসকরাও বলছেন তিনি ক্রিটিক্যাল, ওষুধ কাজ করছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সব মিলিয়ে বিএনপির ভেতরে নীরব শোক, অনিশ্চয়তা আর গোপন চাপা কান্নার আবহ। তিনি কি সত্যি ৩০ নভেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, নাকি সবই গুজব এবং রাজনৈতিক ভ্রান্ত ব্যাখ্যা? এখনও পর্যন্ত এমন কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তাই প্রশ্ন রয়ে গেছে এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ঠিক কোন সত্য? দিনের শেষে বিএনপি, দেশ, রাজনীতি সবই যেন অপেক্ষা করছে একটি ঘোষণার জন্য, যেটি হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক সময়চিত্র। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও মেন। আজ মঙ্গলবার রাত ১১টার পর হাসপাতালে পৌঁছান তিনি। ১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল আজ সকালে ঢাকায় এসেছেন। পরে রাতে চীন থেকে ৪ সদস্যের একটি চিকিৎসক দলও এসেছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা এখনও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি আসা কঠিন। খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন। খুলনা ১ আসনে প্রার্থী পরিবর্তন করে এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। ২ দশক আগেই জামায়াতের রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ন্যায়, সততা ও আদর্শিক রাজনীতির প্রতি বিশ্বাস থেকেই জামায়াতকে তিনি বেছে নেন বলে জানান। গত সোমবার ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার মনোনয়ন ঘোষণা করেন। আজ বুধবার বিকালে স্থানীয় নেতাদের বৈঠকে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০ বছর আগে জামায়াতে যোগ দেওয়ার কারণ জানাতে গিয়ে তিনি একটি গণমাধ্যমকে বলেন, কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হল ন্যায় সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদক নেই। শান্তি সমৃদ্ধি আনার দল বলে আমি জামায়াতকে বেছে নিয়েছি। ২০০৫ সাল থেকে এটি করছি, হঠাৎ নয়। কৃষ্ণনন্দী দাবি করেন দলের দুঃসময়েও তিনি পাশে ছিলেন। তিনি অভিযোগ করেন আগের সরকারের আমলে তিনি কোণঠাসা ছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী এলাকায় জামায়াতের রাজনীতি করায় তাকে নানা চাপের মুখে পড়তে হয়েছে। মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণনন্দী বলেন, আমাকে কেন্দ্রে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা পেয়েছি, এখন এলাকায় প্রচারণা শুরু করব। এর আগে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন মাওলানা আবু ইউসুফ। তাকে নিয়ে প্রশ্ন করলে কৃষ্ণনন্দী বলেন, বুধবার জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন। তিনি এখন আমার হয়ে নিজেই প্রচারণায় নেমেছেন। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।